নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, যেটা আমার রোজগারের নিত্যদিনের কাজ। আর এখানে দেখো বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে কালকের কিছু মাছ ছিল, সেই মাছটি একটু ঝাল করব। তাই যেহেতু এই মাছটা জ্যান্ত মাছ ছিল, তাই বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে তুলে রাখবো। আর ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে বসেছি একটুখানি শিলপাটায় আদা থেতো করতে। আদা আর জিরে দুটোই আমি একসাথে বেটে নিয়ে একটু বেশি করেই বাটবো। এতটা আদা পুরোটা মাছে লাগবে না, কিছুটা দেবো বাঁধাকপিতে। বাঁধাকপিটা কাল রাতেই কেটে রেখেছিলাম আর সকাল সকাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই তবেই আমি মাছ ভাজা বসিয়েছি। আর এখানে রান্না করতে করতে ঠাম্মার পেয়ে গেছিলো বাথরুম, তাই নিয়ে গেছিলাম বাথরুমে। আর দেখো, উনিও একটা বয়স্ক মানুষ, উনিও ঠিকভাবে হাঁটতে পারে না, আর আমিও এখন ওনার অধম হয়ে গেছি। আমিও এখন ঠিকঠাক হাঁটতে পারি না, ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে সারাদিন যেভাবে করা যায় আর কি। এক পা খোঁড়া হয়েছে, আর সেই এক পাতে ভর না দিয়ে আর এক পায়ে ভর দিয়ে হাঁটতে গিয়ে আমার আর এক পাটাও মনে হচ্ছে অকেজো হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আমাকে তো সংসারের কাজও করতে হবে, সাথে সংসারের দায়িত্বও সামলাতে হবে। আর আমি যে একা হাতে এক জায়গায় বসে কাজ করব সেটাও তো না, আমাকে সারা দিন এ মাথা ও মাথা ঘুরতে হয়। সেই কারণেই হয়তো ব্যথাটা কমছে না, তবে ব্যথাটা মোচকা ব্যথা কিনা সেটাও বুঝতে পারছি না। সকাল থেকে তো অনেক দৌড়ঝাঁপ চলে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে চলে, তো ব্যথাটা ঠিক কী থেকে হয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। এখানে এই যে ডাল ফুটছে, ডালটা প্রায় হয়ে এসছে। আর এখানে এখন করব বাঁধাকপি। এই যে বাঁধাকপির মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এটাও সিদ্ধ করা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। আর এই যে এখানে করেছি মাছের ঝাল। তো চলো তাড়াতাড়ি করে নিই, ওদিকে বড়মশাই উঠে গেছে। চলো, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এখানে বড়মশাইকে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে স্যার এখন রেডি হচ্ছে। তো আজ হচ্ছে প্রপোজ ডে, দেখা যাক স্যার আমাকে প্রপোজ করে কি না। তো চলো আগে ওনাকে বিদায় দিয়ে নিই, আর ওনার মুখ থেকে শুনে নিই উনি আমাকে প্রপোজ করে কি না। তো চলো, এখানে দেখো বাবু রেডি হচ্ছে, আর ওনার রেডি হতে কিন্তু বেশ সময় লাগে। তো চলো উনি আগে বেরোক, আর দেখা যাক। আর প্রপোজ করবে না কেন? বরমশাই তো চলে গেল, আর আমারও রান্নাবান্না কমপ্লিট। আমি বরমশাই চলে যাওয়ার পর বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে এসেছি ঘরে এসে আগেই ফোনে ভয়েসটা দিয়ে নিলাম ভিডিওতে, তারপরেই বসেছি এখানে বিছানা গোছাতে। তো হঠাৎ মনে পড়লো ঠাম্মার ওষুধও দেওয়া হয়নি, ঠাম্মার ঘরে বিছানাও গোছানো হয়নি। সেই কারণেই আমার ঘরের বিছানা তোলা বিরত রেখে চলে আসলাম আগে ঠাম্মার ওষুধটা দিতে। এই কাজটা অনেকটাই দায়িত্ববানের কাজ, কারণ এই সময়ে ওষুধ দেওয়াটা সত্যিই অনেকটাই চাপের হয়ে যায় আমার পক্ষে। তো সবসময় তো ঘড়ি নিয়ে বসে থাকা সম্ভব হয় না, সেই কারণেই কখনো 9টা, কখনো তো 9:15 হয়ে যায়। আজ যেমন 9:15 হয়ে গেছে। তো একেবারে ওষুধটা দিয়েই ভাবলাম যে একেবারে ওনার ঘরের বিছানাটা কোনো রকমে এখন গুছিয়ে রেখে যায়, তারপরে উনি যখন বাইরে যাবে তখন ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো। তো সেই কারণেই মশারিটাও গুছিয়ে নিলাম। আর মশারিটা প্রপার গোছানো হয় না, কারণ ওনার তো এই ধরো বিছানা তুলতে 9টা 9:30 বেজে যায়, আবার ধরো 4টের মধ্যে মশারিটা টাঙিয়ে দিতে হয়। তো সব সময় তো সব ঘরের সেইভাবে প্রপারভাবে গুছিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হয় না, তাই আমি এই ঠাম্মার ঘরের মশারিটা ওইভাবেই রাখি। তো ঠাম্মার ঘরের কাজটা সেরে রেখে চলে আসলাম আমার ঘরের অসম্পূর্ণ কাজটা পূর্ণ করতে। তো চলো ঝটপট করে আগে মশারি তারপরে বিছানাটা, মানে মোট কথা হলো বিছানাটা গুছিয়ে নিই।
এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে আগেই চলে এসেছিলাম বাসনগুলো উপর দিতে। তোমাদেরকে তো আগেই বললাম যে বরমশাই চলে যাওয়ার পরে আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো বাসনগুলো একেবারে ঘরেই উপর দিলাম, কারণ রান্নাঘরটা পরিষ্কারও হয়ে গেছে, সাথে শুকিয়েও গেছে। তো ভাবলাম বারবার টানা হেঁচড়া করার থেকে ভালো একবারে রান্নাঘরেই উপর দিয়ে দিই। তো যে মত ভাবা সে মত কাজ। তো সেই রকমই এখানে বাসনগুলো উপর দিতে চলে আসলাম। এরপরে যাব ঘর মুছতে। এখনও কিন্তু ঘরের সব কাজ পড়ে আছে, যেমন কাচাকুচি করা হয়নি, ঠাকুরের বাসন মাজা হয়নি, ঘর মোছা হয়নি, সেগুলোও করব। আবার ঠাম্মাকে খেতেও দিতে হবে, সাথে আজকে ভাসুরও বাড়ি আছে, তাকেও ডাকো করে তুলতে হবে, যেহেতু সারা সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটি পায়। তো সেই দিনগুলোতে ঘুম থেকে উঠতে ওর একটু আলস্যি লাগে। তো এখানে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, অবেলায় করছি এখন চা। তার কারণ হলো এসছে আমার বড় পিসি শাশুড়ি, তার জন্যই বসিয়েছিলাম এখানে চা। এই যে আজ ঠাম্মা নিজের স্নানের দায়িত্ব নিজেই নিয়েছে। তার কারণ হলো ঠাম্মা গেছিলো পটিতে, আর আমি এখন ঠাকুরের বাসন মাজছি। তো যেহেতু এই কাজটা আমার হয়ে ওঠেনি, তাই আমি ওনাকে ছুঁইনি, তবে ফিনিশিংটা কিন্তু আমিই দেবো। এখন উনি একা একাই স্নান করছে, সব কিছু গুছিয়ে দিয়েছি, ওনাকে ছোবো না বলেই উনি এখন একা একা স্নান করছে। তো চলো, ওনার মোটামুটি স্নান হয়ে গেছে, এবার একটু মুছিয়ে দিয়ে আসি। উনি তো একা একা মুছতে পারবে না। মোটামুটি এখন সমস্ত কাজ শেষ। এখন এই যে দুপুরের ভাতের জন্য চালটা ধুয়ে রেখে তবে আমি নিজে যাব স্নানে। আর ওদিকে দেখো আমাদের যে চাপা কলটা, ওটার কিন্তু মাথাটা খোলা হয়েছে আজকে। নাটগুলো ঢিলা হয়ে গেছিলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, সেই কারণে আজকে খুলে দাদা নিয়ে গেছে ঠিক করতে। আর এখানে আমি বসিয়ে চলে এসেছি চাল ধুতে। চালটা এখন ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে যাব স্নান করতে। আর আজকে স্নান করে এসে পুজো দেওয়ার সময়, আজ যেহেতু একাদশী, তোমাদের সাথে আজ আমি আমার ভাগবত গীতা পাঠ করার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে পুজো দিয়ে নিয়ে। চলো পুজো দেওয়া কমপ্লিট। আজ দেখো আমার সিংহাসনটা পুরো একদম হলুদ পরিতে একদম ছেয়ে গেছে। কি ভালো লাগছে না হলুদ ফুলগুলো, আর এত সুন্দর বড় বড় করে ফুটছে এখন। আগে শীত ছিল বলে একদম কুটি কুটি হতো, তবে এখন খুব বড় বড় হয়। তো পুজো মোটামুটি দেওয়া কমপ্লিট, তবে আজ কিন্তু একটা জিনিস মিসিং আছে। আজ হলো একাদশী, যে কারণে আমি তুলসী পাতা তুলতে পারিনি। এই যে আমার জগন্নাথ দেব, আর এই যে গীতাতেও তুলসী পাতা দেওয়া নেই। আমার ঠিক খেয়াল ছিল না যে আজ একাদশী। তো চলো পুজো কমপ্লিট, এখন পড়ব গীতা। তো তোমাদের সাথে আজকে গীতা পড়ার কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো আগে চলো একটুখানি পড়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। মহাবীরেরা মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমায় কত হীন হইতে হবে। তোমার শত্রুরাও তোমায় হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে। যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপভোগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম, এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনোই বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। আর এই ধর্মের অল্পলতা দ্বারাও ভয়াভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে,
কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহু দিকে ধাবিত হয়। হে অর্জুন, কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে। তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম, কর্ম, ফলক্রম, বহু ক্রিয়াযুক্ত ভোগেশ্বর্য, তাহারা সর্বদা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুক্ত ভৈগশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পূর্ণ হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হও না। কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কূপের ন্যায়ও সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো, অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এই রূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্যকর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। তোমরা তো আমার গীতা পাঠ করা শুনলেই, আমি কিন্তু এখনও দেখো গীতা পাঠ করছি। সমস্তটা তোমাদের সাথে দেওয়া শেয়ার সম্ভব হলো না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যেত। তো কিছুটাই দিলাম। তো এর মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আশা করব তোমরা যাতে আমার সেই ভুলগুলো ধরিয়ে দাও। আর যদি আমার কোনো রকম গীতা পাঠটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। এগুলোর প্রতি ভালোবাসা কখনো বলে দিতে হয় না, এগুলো ছোট থেকে আমাদের মনে জন্মায়। আমরা সনাতন ধর্মীরা এই জিনিসগুলো খুব ভালো করে মানি। তো আমার কাছে এই জিনিসগুলো সত্যিই ভীষণ একটা অহংকারের জিনিস। আমি এগুলোকে নিয়ে সত্যি অহংকার করি যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। তবে আমার কাছে কোনো ধর্মই ছোট না, সব ধর্মেরই সমান একটা অধিকার আছে। যার যার ধর্ম তার তার কাছে সব প্রায়োরিটি বেশি। তো আমার কাছে, আমি যেহেতু সনাতন ধর্মী, সেই জন্য আমার কাছে সনাতন ধর্মীটার প্রায়োরিটি বেশি। তবে আর বাকি যে ধর্মগুলো আছে তাদেরকেও কিন্তু আমি কখনোই ছোট করি না। যাই হোক, এইসব ভালোবাসাগুলো কখনোই ছোট থেকে শেখাতে হয় না, এগুলো আমাদের মনে একান্তই জন্ম নিয়ে থাকে। তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করে, কিন্তু সময়ের জন্য আমি করে উঠতে পারি না। তবে আজ হাতে সময় ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব যদি কোনো রকম গীতা পাঠে ভুল হয়ে থাকে তো আমার সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর আমি কিন্তু সংস্কৃততে অতটাও ভালো না, তাই আমি বাংলার অনুবাদটাই পাঠ করি। তো তোমরা কিন্তু সত্যি করে বলো কমেন্টে যে আমার গীতা পাঠটা তোমাদের কেমন লাগলো, কি ভুল হলো কি ঠিক হলো। যাই হোক, চলো এখন গীতা পাঠটা সম্পূর্ণ করে তারপরে দুপুরের ভাত বসাবো। তো ভাতটা আগে পুজো দেওয়ার সময় বসাতাম, তবে বেশ কিছুদিন গীতা পাঠ করার জন্য এখন আর ভাত বসাই না। গীতা পাঠ করার সময় মন অন্যদিকে দিলে আমার পাঠের যে ফলটা সেটা কখনোই পূর্ণ হয় না। সেই কারণেই আমি গীতা পাঠ সেরে তারপরে বাকি কাজ করি। তো পুজো টুজো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে কাকা শ্বশুর ভাসুর কেউই এখন স্নান করেনি। তো ভাবলাম যে কটা জামা কাপড় শুকিয়েছে তুলে এনে রাখি। এখন যা রোদের জোর, একটু বেলা করে কাচাকুচি করলেও দেখছি বেশ শুকিয়ে যাচ্ছে। তো চলো, এখানে জামা কাপড়গুলো তো তুলে আনলাম, এরপরে ঠাম্মাকেও খেতে দেবো। তো ভাসুরটা এখন মনে হয় না খাবে, কারণ ওর এখনও স্নান করতে অনেক বেলা। তো কাকা শ্বশুর আমার খাওয়া হয়ে যাবে। তো চলো, এখানে দেখো জামা কাপড়গুলো তো তুলে এনে রাখলাম। তো এখন গেছে ভাসুর পেয়ারা পাড়তে গিয়ে দেখলো বড় একটা পেয়ারা পাখির অর্ধেক খেয়ে নিয়েছে। আর এটা ছোট, তোমরা তো আগেও আমাদের কাছে পেয়ারার সাইজ দেখেছো, পেয়ারার মানে মিষ্টতা তোমাদেরকে আমি বলেছি। তবে আজকের পেয়ারাগুলো দেখা যাক কী হয়। তবে পেয়ারাটার জন্য বড্ড মন খারাপ করছিল। পেয়ারাটা নাই করে 1 থেকে 200 গ্রাম ওয়েট হবে।
এই যে এটি হলো আমাদের গাছের প্রথম পাকা পেঁপে। কাঁচা পেঁপের গল্প তো তোমরা আগেও দেখেছো, খেয়েছি। আর এই যে এটা হলো প্রথম পাকা পেঁপে। পেঁপেটা পেকেছে, তবে এখানে একটু পাখিতেও ঠুকরেছে। তো এখন এটা কাটবো, সবাই মিলে খাবো, দেখবো এটা টেস্ট কেমন। কারণ পাকা পেঁপে তো এর আগে হয়নি আমাদের বাড়িতে, আজ হলো প্রথম। তো চলো ঝটপট করে কেটে নিই। এই যে পেঁপে কেটে সবাইকে দিয়েছি, আর এখানে তুলে রেখেছি বড়মশাইয়ের জন্য। গাছের প্রথম পেঁপে, ওকে না দিলে হয়? তো সবার সামনে দিলে সবাই তো খেয়ে নেবে, তাই ওর জন্য একটু আলাদা করেই তুলে রেখেছি। শুধু আমার তেমন হাত কাটা বলে মিক্সড করতে পারছি না, যে এখানে কাটা, কোথায়, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা। লঙ্কার গুঁড়ো বেশি হয়ে গেছে। খাও, খেয়ে বলো আমার গাছে, আমার বানানো গাছে কেমন খেতে হয়েছে। ঝাল ঝাল না, লবণটা কম হয়েছে। ভালো, লবণ লাগবে। অনেক করবে না তো? না, আর প্রপোজ করি, আজ প্রপোজ ডে ছিল, পরে করবো। ওটা রিভিল নাই করতে পার। চলো, আজ আর দুপুরে ঘুমাইনি, তাই সন্ধ্যাটা দিতে পারলাম। সন্ধ্যা দেওয়াটা আমার কপালে জোটে না, যেহেতু সারাদিন কাজবাজ করে শুই, তো সন্ধ্যাটা বরমশাই দেয়। তবে বরমশাই যে এত সুন্দর একটা ভিডিও করেছিল, আমি কিন্তু বুঝতেও পারিনি যখন আমি সন্ধ্যা দিচ্ছিলাম। তো চলো, এখানে আমার মোটামুটি সন্ধ্যা দেওয়াও মোটামুটি কমপ্লিট। তো এখন বরমশাইকে একটুখানি প্রদীপের তাপ দিয়ে এখন যাব তুলসী মন্দিরে সন্ধ্যা দিতে। চলো, এখন সবে ঘুম থেকে উঠলাম, ঘড়ির কাঁটায় বাজে 9:15। এখানে একটুখানি জল গরম বসিয়েছি, এই গরম জল দিয়ে আটা মাখবো। শুনেছি গরম জল দিয়ে আটা মাখলে রুটি নাকি খুব নরম হয়, তো আজ একটু ট্রাই করে দেখব। আর এখানে দেখো, বরমাসায় কালকের জন্য এখানে এনে রেখেছে মাংস, এটাতে পরে হাত দেব, এখন আর কিছু করব না, আগে রুটিটা করে নিই। আর এই যে আজ আর সারা দিন শোয়া হয়নি, 7টার সময় একটু শুয়েছিলাম, এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো চলো ঝটপট করে কয়েকটা রুটি বানিয়ে নিই। এখানে জলটা একটু উষ্ণ গরম হলেই জলটা দিয়ে আটা মাখবো। দুপুরে ঘুমাইনি বলে সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে না শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো, ওই যে তোমাদেরকে আগেই বললাম গরম জলে আজকে আটা মাখবো, দেখবো কেমন হয়। এটা আমি ইউটিউবেই দেখেছি, তবে জানি না আদৌ ঠিকঠাক হবে কি না। তো আজকের দিনটা ট্রাই করে দেখি, যদি না হয় কালকের থেকে আর করবো না। তো সব কিছু তো একটু দেখে শুনে ট্রাই করতে হয়, আমারও ইচ্ছা হলো যে চলো ইউটিউবে যেহেতু দেখেছি তো একটু ট্রাই করে দেখি। তো হয়তো তাদের হয়েছে ভালো, তবে আমি পার্সোনালি বলছি আমার কিন্তু সেরকম খুব একটা ভালো লাগেনি। এর থেকে ঠান্ডা জলে আমি সুন্দর করে নরম করে আটা মেখে রুটি করলে আমার রুটিগুলো অনেক ভালো হয়। তো চলো, এখানে আমি আগে আটাটা মেখে নিই গরম জলে। আর যেহেতু গরম জলে মাখবো, আমার হাতে তোমাদেরকে আগেই দেখালাম ছোট ছোট অনেক জায়গায় কাটা রয়েছে ডান হাতে, তো সেই কারণে একটু সমস্যা হচ্ছিলো, যখন ওই কাটা জায়গাগুলোতে গরম জল লাগছিল বেশ কিন্তু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, চলো তবুও যেহেতু ভেবেছি করতে তো হবেই। তো দেখো এখানে এতটাই গরম হয়ে গেছে যে আমি আটাটা ঠিকঠাক মাখতেও পারছিলাম না। তো চলো আগে রুটিগুলোও ভেজে নিই।
আটা তো গরম জলে মেখে নিলাম, তবে একটা জিনিস সমস্যা হয়েছিল। প্রথমে তো নরম হলেও আটাটা যখন আমি অনেকগুলো লাচি করে রেখে দিয়েছিলাম, পরের দিকে মাঝখানের দিকে গিয়ে দেখি যে লাচিগুলো একটু ড্রাই হয়ে যাচ্ছিলো, শুকনো শুকনো। আর একটু শুকনো শুকনো হয়ে যাওয়া মানেই ওটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছিলো। তো আমি তো ঠিক করেই রেখেছিলাম যে আর কোনো দিনও গরম জল দিয়ে আটা মাখবো না, আমার ঠান্ডা জলই বেস্ট। তো এখানে দেখো অনেকটাই চাপ দিয়ে আমাকে রুটিটা বেলতে হচ্ছে, তার কারণ আমার লাচিগুলো অনেকটাই ড্রাই হয়ে গেছিলো। তো কেন হয়েছিল জানি না, হয়তো এই কারণেই হয়েছিল। তো এখানে রুটি মুটি করে নেওয়ার পরে বরমশাই দেখো আমার জন্য প্রপোজ ডের গিফট এনেছে। তো এই যে সকালবেলা তো বললো প্রপোজ করবে না, তারপরে এই যে এই গিফটটা এনেছে, যেটা আমি খুবই ভালোবাসি। তবে অনেক মিষ্টতা থাকার কারণে এটা আমি একা একবারে খেতে পারি না। আর এই যে পাঁপড় ভাজা এনেছে ঠাম্মাকে প্রপোজ করবে বলে। তো এই ঠাম্মা আমাদের এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালোবাসে, আজ কয়দিন ধরেই বলছিল। তবে এখন আর সচরাচর দেখা যায় না, জানো তো। তো সেই কারণেই ও আজকে অনেক খুঁজে খুঁজে নিয়ে এসছে, কারণ আজকে সন্ধ্যা থেকে উনি এই পাঁপড়ের জন্য বায়না করছিল। তো আমার জন্যও এনেছে, তো ঠাম্মাকেও গেল এখন প্রপোজ করতে। তো চলো, বরমশাই মাংস এনে রেখেছিলো, সেটা ধুয়েও এনেছি, এখন গিয়ে ফ্রিজে রাখবো। এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রাখবো। তো চলো, রুটিও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। তাই চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। টাটা, আজ তবে